রত্ন শুধু অলংকার নয়, এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। রত্নের আক্ষরিক অর্থ মূল্যবান প্রস্তর বিশেষ, যাকে ইংরেজিতে জেম বা জুয়েল বলা হয়। তো রত্ন নামটি তো অলংকার, কারণ যে কোনো মানুষের তার প্রতিভার বা গুণাগুণের জন্য, তার কৃতিত্বের জন্য আমরা তাকে রত্ন বলে চিহ্নিত করে থাকি। প্রচলিত রত্ন বিজ্ঞানের অতীত ও ঐতিহ্যের অনেক পরিচয় পাওয়া যায় মহাভারত এবং পুরাণের নানা গ্রন্থে। তবে রত্নের ব্যবহার বিধির অনেক পরিচয় আমরা পাই ভেষজ বিজ্ঞানের দুটি বই, যেটা আপনারা সবাই জানেন, চরক এবং সুশ্রুতি। বিষ্ণু পুরাণে অনেক রত্নের কথা বলা আছে, তার মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে যে বস্তুটি, তা হলো সমন্তক মণি। মণিকে নিয়ে সমাজ জীবন শুধু নয়, রাষ্ট্রীয় জীবনকেও সম্বন্ধে কিছু ঘটনা জানা যায়। আরেকটি মূল্যবান মণিরত্ন, যেটাকে কোহিনূর বলা হয়, সেটাও সর্বজন বিদিত। এই কোহিনূর একটা বিশাল হীরকখণ্ড, যেটা ইতিহাসের পাতায় বহু যুগ ধরে। প্রথমেই বক্তব্য রাখতে অনুরোধ জানাবো শ্রী জয়ন্তকে। জয়ন্তদা সম্পর্কে মনে হয় আলাদা করে আর কিছু বলার নেই। প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে বসার আগে আমি ব্যক্তিগতভাবে যেটুকু বলে ওনার লাইভ অনুষ্ঠান শুরু করি, সেটা বলেই আজকে জয়ন্তদার বক্তব্য জয়ন্তদা শুরু করবেন। প্রাচীনকালে মুনি ঋষিরা পঞ্চতত্ত্ব ব্যাখ্যা করে বিশ্ব ব্রহ্মাণ্ড জেনেছিলেন। পদ্ধতিগতভাবে ভিন্ন হলেও যিনি গণিতের মাধ্যমে এই পঞ্চতত্ত্ব ব্যাখ্যা করেন এবং খুব জোর গলায় বলতে পারেন, ভাবপতি নয়, ভাবস্থ গ্রহ নয়, ভাবের মূল নিয়ন্ত্রক কারক গ্রহই যে কোনো বিষয়ের শেষ কথা বলবে, তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত ভালো লাগার মানুষ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গবেষক, অ্যাস্ট্রাল জ্যোতিষী এবং পঞ্চতত্ত্ব জ্যোতিষ ও জীবনের লেখক শ্রী জয়ন্ত। সুজোড়া পাঠশালা মোট, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস স্বীকৃতি বাড়াত্র। পার্টিকুলার কোনো রত্নের বিষয় না ঢুকে আমি কতগুলো কথা রত্ন ব্যবহার করার বিষয় আমি বলতে চাই। একটা কথা হচ্ছে কি, অতীতকালে রত্ন ব্যবহার করত অলংকার হিসেবে, নিজেকে সৌন্দর্য বা নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য। কিন্তু এখন বর্তমানকালে যে রত্নগুলো পরা হচ্ছে, সেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে, অর্থাৎ প্ল্যানেটকে সন্তুষ্ট করার জন্য বা যে কোনো একটা ইভেন্ট থেকে রিকভার করার জন্য বা মুক্তি পাওয়ার জন্য, যে কোনো বিপদ আপদ। আমি যে কথাটা বলতে চাইছি, যে রত্ন দীর্ঘদিন ধরে পড়ে আসছে। আর একটা কথা হচ্ছে কি, অ্যাস্ট্রোলজি যেটা রত্ন অলংকার হিসেবে নয়, এই কথাটা বলার আগে একটা জিনিস মনে রাখতে হবে, বা একটা জিনিস স্পষ্টভাবে উঠে আসে, সেটা মানে প্রচ্ছন্নভাবে না, খুব স্পষ্টভাবে উঠে আসে, আদৌ কি জ্যোতিষীর বিষয় মানে প্রতিকারে কি কাজ হয়? আগে তো এই প্রশ্ন করতে হবে, তারপর তো রত্ন কাজ হবে কি না হবে সেটা বিষয়। প্রতিকারে কি কাজ হয় এটা আগে জানতে হবে। খুব বিতর্কিত প্রশ্ন। একদল আমার গলা টিপে ধরবেন, আরেকজন বলবেন না এটা ঠিক বলছেন। আবার আমি যদি খুব ঘেটে কথা বলি, একদল রেগে যাবেন, আরেকজন বলবেন জয়ন্তবাবু ঠিক বলেছেন। আমি কাউকেই সন্তুষ্ট করার জন্য কথা বলতে পারবো না, আর কাউকে অসন্তুষ্ট করার জন্য কথা বলতে পারবো না। একটা জিনিস জানি, যে ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড, অর্থাৎ ডেস্টিনি কোনো মতেই পরিবর্তন করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বারবার পরীক্ষা দিয়েছেন,
বারবার বোঝাবার চেষ্টা করেছেন। যদি ডেস্টিনি পরিবর্তন করা যেত তাহলে অভিমন্যু মারা যেত না। যদি ডেস্টিনি চেঞ্জ করা যেত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। অনেক জ্যোতিষীর কাছে আসে, ভাই ভাই মারপিট হচ্ছে, ভাই সামাল দাও, কিছু প্রতিকার আছে কিনা। আরে যদি হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব আর কুরুদের ঝামেলা মিটিয়ে দিতে পারতেন। ভগবান নিজে সর্বজ্ঞ ছিলেন, পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি করেননি, কারণ কি? ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ। ডেস্টিনি পরিবর্তন করা যাবে না, প্রকৃতির নিয়ম মেনেই তোমাকে চলতে হবে ধরাধামে। ভগবান শ্রীকৃষ্ণ যদি ডেস্টিনি চেঞ্জ করার কথা বলতেন, উনি সর্বজ্ঞ, তাহলে ব্যাধের তীরে নিজের পায়ে ব্যাধের তীরে মারা যেতেন না। ভগবান শ্রীকৃষ্ণ যদি বীরের কাছে মরতে পারতেন, কিন্তু ব্যাধের কাছে মরলেন কেন? ব্যাধের কাছে মরলেন না এই কারণে, আমি জানি না, আমি ব্যাখ্যাটাকে এইভাবে করি যে ওই বীরকে পুজো করতাম, কৃষ্ণকে পুজো করতাম না, কিন্তু যেহেতু ব্যাধের কাছে মরেছেন, এইটাই হচ্ছে ডেস্টিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, কৃষ্ণের, তার জন্য ওইটাকে বোঝাবার চেষ্টা করেছিলেন। একটা এটা গেল ভগবান শ্রীকৃষ্ণের কথা। আর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আজ পর্যন্ত যতগুলো দার্শনিক আছে, শেক্সপিয়ার থেকে শুরু করে সবাই ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ সবাই বলে যাচ্ছে। হ্যাঁ, ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ। আমি এটা ওতপ্রোতভাবে বিশ্বাস করি যে নিয়তির পরিবর্তন করা যাবে না। আমাকে যদি কোনো বাবা বা মা এসে বলে আমার মেয়েটি কালো, আর কালো মেয়ের জন্য বিয়ে হচ্ছে না, জয়ন্তবাবু একটা কিছু রেমেডিস দিন, মেয়েটা ফর্সা হোক, বিয়ে হোক, আমার দ্বারা সম্ভব হবে না। বা জ্যোতিষীর দ্বারা হয় যে, আমি স্টেটলি বলছি, আমি বিশ্বাস করি না। তাহলে জ্যোতিষীর ভূমিকাটা কি? আর কেনই বা এই শিক্ষা নিয়ে আমি এতক্ষণ লড়লাম? এখানেই হচ্ছে প্রশ্ন। এবার দেখতে হবে ডেস্টিনিটা কি। আমি দুটো সেন্টেন্স বলছি, টিভিতেও বলে আসছি কয়েকদিন ধরে। অর্থ ক্ষতি পকেট মারের জন্য একটা সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে পকেট মারের জন্য অর্থ ক্ষতি। দুটো সেন্টেন্স। আমি প্রথমেই বলি যে আমি সাহিত্য ভালো জানি না, কিন্তু সেন্সটা কি আছে, মানেটা কি আছে ভালো করে বুঝি, বোঝার চেষ্টা করি। দুটো অর্থ যারা শাস্ত্র বা বাংলা ভাষা সম্বন্ধে জানেন বা যাদের ভালো জ্ঞান আছে, তারা যত পাগল হয়ে গেছে, দুটো অর্থ তো একই হয়ে গেছে। হ্যাঁ, আমিও বলছি এক। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে যদি চিন্তা ভাবনা করেন, দুটো সেন্টেন্সের মানে হবে আকাশ আর পাতালের যতটুকু ডিফারেন্স আছে ঠিক ততটুকু ডিফারেন্স হবে। আমি প্রথমেই বলেছিলাম ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ। যদি অর্থক্ষতি ডেস্টিনি হয়ে থাকে, পকেট কোনো যতই সামলান না কেন অর্থক্ষতি হবে, ওটা কোনো ক্ষমতায় চেঞ্জ করা যাবে না। আর যদি পকেট মারটা ডেস্টিনি হয়ে থাকে, এটা রিমেডি করা যাবে। কারণ কি, ওই ক্ষেত্রে মানি ব্যাগে যদি আমি পয়সা না রাখি, তাহলে মানি ব্যাগটা পকেট মারি হয়ে গেল, যদিও ডেস্টিনি আছে, যদি পকেট মারি হয়ে যায় তাহলে কিন্তু আমার অর্থ ক্ষতি হবে না, যেটা আমার জীবনযাত্রার প্রচন্ড দরকার। অর্থাৎ আমি কতটুকু বোঝাতে পারছি আপনাকে জানি না, কিন্তু একটা কথা যেটা বলতে চাইছি, ডেস্টিনি কোনটা সেটাকে আগে সূক্ষ্ম ভাবে বিচার করাটা প্রয়োজন আছে। যদি ডেস্টিনিটা, যদি আমি এক্সপোনেনশিয়াল অ্যাস্ট্রাল সিস্টেমের বিচার করি, অনেকেই জানেন আমি জামার কালার দুমদাম করে বলি, অনেকে সমালোচনা করে। ক্যালকাটাতে সকলেই বলে, এ কি করে বলে জামার কালারটা কি বলে, হচ্ছে কিভাবে বলছে জামার কালার, রিসিভার কালার, পর্দার কালার, পায়খানার প্যানের কালার, কি করে বলছে? আমি বলছি বাই ফোনে আসুন আমাকে বাড়িতে, মোবাইলে, যদি না বলতে পারি আপনি বলবেন হলো না, সত্য কথা বলবেন। আর এই কালারটা বলি বলে আমি সমালোচিত হয়েছি, আমার কোনো অসুবিধা নেই, আর এইসব নিয়ে চিন্তাও করি না। যারা সমালোচনা করেন, এটা আমি বিশ্বাস করি, তাদের শিক্ষাটাকে শেষ শিক্ষা ধরে নিয়েছে অ্যাস্ট্রোলজিতে, এখানে জ্যোতিষশাস্ত্র মারা গেছে। যদি ডেস্টিনিটাকে ঠিক মতো করে ফিক্স আপ করা যায় যে আমার পকেট মার হবে, এটাই যদি ডেস্টিনি হয়, তাহলে আমি কোনো রেমেডি করব না। যদি পকেট মারটা আমার ডেস্টিনি হয়,
তাহলে যদি আমি মানিব্যাগে পয়সা না রাখি তাহলে আমার অর্থটা বাঁচা যেতে পারে, এখানে রেমেডিটা হবে। আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায়, এটা বলতে বাধ্য হলাম এই কারণে, রত্ন কাজ করে না অনেকেই বলেন বা অনেকেই বলবেন, শুনবেন। আমি বলছি রত্নে কাজ করে। কেন কাজ করে? অনেকে বলবেন রত্ন পড়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার কাজ হয়নি। ডেস্টিনিটা ঠিক মতো করে ফিক্স আপ করা যায়নি। যদি ডেস্টিনিটা ফিক্স আপ করা যায়, অর্থাৎ আমি রিমেডিটা করছি কোথায়? পকেট মারটা আমার ডেস্টিনি, মানি ব্যাগে আমি অর্থটা রাখবো না, তাহলে কিন্তু আমার অর্থটা বাঁচবে। এক্ষেত্রে আমার রেমেডি করা যাবে। আত্মক্ষতিটা ডেস্টিনি হয়, তাহলে আমার কিন্তু রেমেডি কোনো কাজ করবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, রত্ন কাজ করবে, রত্ন কাজ করবে যদি রত্নটা আগে দেখতে হবে ডেস্টিনিটা কি, অবস্ট্রাক্টটা কোথায়, কে অবস্ট্রাক্টটা সাজাচ্ছে, ঘটনাটাকে ডেস্টিনিটাকে সাজাচ্ছে কে, কিভাবে সাজছে। যদি এইভাবে যদি প্রেডিকশন করা যায়, রত্ন অবশ্যই কাজ করবে। তখন শুধু রত্ন অলংকার রূপে থাকবে না, রত্ন গ্রহ প্রতিকার হিসেবেও মানুষের উপকারে লাগতে পারে। আজকে এই পর্যন্তই থাক। সকলেই আমার শুভেচ্ছা নেবেন, সকলে ভালো থাকুন, এই বলে বক্তব্য শেষ। এবারে বক্তব্য রাখতে অনুরোধ জানাবো অধ্যাপক অশোক ভট্টাচার্যকে। আমি প্রয়াত অধ্যাপক রঞ্জিত গাঙ্গুলি মশাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। তিনি জ্যোতিষশাস্ত্রে একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন। আপনারা শুনেছেন তার কর্মজীবন সম্পর্কে, কিন্তু জ্যোতিষশাস্ত্রেও তিনি ছিলেন বিদগ্ধ পণ্ডিত এবং গবেষক এবং পুস্তক লেখক, এবং সর্বশেষ তার যে পুস্তক জৈমিনী সূত্রের উপরে প্রায়োগিক ব্যাখ্যা, সেটি অনবদ্য এবং বাংলা ভাষায় একটা জ্যোতিষশাস্ত্রের বিরাট সংযোজন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেটা বিনয় বাদল, যেটা হচ্ছে ল্যান্সডাউন মার্কেটের নিকট, সেই প্রতিষ্ঠানে উনি আগে যুক্ত ছিলেন এবং সেখানে তিনি হরস্কোপ ব্যাংক তৈরি করেছিলেন, যে হরস্কোপ ব্যাংকের উপরে ভিত্তি করে পরবর্তীকালে আমরা অনেকেই অনেক গবেষণা করতে সুযোগ পেয়েছি। সেই জন্য ব্যক্তিগতভাবে আমি তার পুস্তকগুলির জন্য, তার এই হরস্কোপ ব্যাংকের সংগ্রহের জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমার সেদিক দিয়ে পথপ্রদর্শক, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে এই সভায় আলোচ্য বিষয় হচ্ছে রত্ন শুধুমাত্র অলংকার নয়, এবং শুরুতেই যে অলংকার হিসাবে আগে যে অতীতকালে ব্যবহার করা হতো সেগুলো সম্পর্কে শ্রী বাংলালাল তিনি সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু অতীতকালেও কিন্তু শুধু রত্নটাকে অলংকার হিসেবে ব্যবহার করা হতো না, তখনও কিন্তু অন্য পারপাসে এই রত্নকে ব্যবহার করা হতো। আমরা যদি দক্ষিণ ভারতের সিদ্ধার্থ সিস্টেম অফ মেডিসিন সম্পর্কে পড়াশোনা যদি করি, তাহলে দেখতে পাবো অনেক রত্নভাষ্য তৎকালীন যুগে আয়ুর্বেদ শাস্ত্রে সিদ্ধার্থ সিস্টেমে ব্যবহার করা হয়েছে, যেটা পরবর্তীকালে বাগভট্ট আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে, উত্তর ভারতে প্রচলিত আয়ুর্বেদ শাস্ত্র, যেটা হলো চরক এবং সুশ্রুত আশ্রিত, তাতে তিনি প্রয়োগ করেছেন। প্রকৃতপক্ষে আয়ুর্বেদ শাস্ত্রে আগে ইনঅর্গানিক সল্টের কোনো ব্যবহার ছিল না, সেখানে ছিল গাছগাছটার ব্যবহার, এবং চরক তিনি 350টি গাছকে তিনি আইডেন্টিফাই করেছিলেন এবং মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে আমরা ইন্ডিয়াতে রেকর্ডে দেখি প্রায় 1500 প্ল্যান্টস হল ঔষধি গুণসম্পন্ন এবং তাতে ক্রিয়াশীল। বর্তমানকালে আয়ুর্বেদের যেসব ওষুধপত্র তৈরি হয় তার ভেতরে প্রায় 750 আয়ুর্বেদিক ডাল রয়েছে।
এরপরে আমি বক্তব্য রাখতে অনুরোধ জানাবো শ্রী জয়ন্ত ভট্টাচার্যকে। আজকে যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেটা যদি একটু না বলি তাহলে সবটাই কথা অসফল হয়ে যায়। আজকে একটা স্মৃতিচারণা দিবস, বড় ভালো লাগলো। গুণীজন বিভিন্ন রকম কথা বললেন, বহু কিছু শিখলাম। আর সেই বাবার শেখানোর কথা, যতদিন বাঁচি ততদিন শিখি, অর্থাৎ শিখতে থাকছি। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। প্রাজ্ঞ ব্যক্তিগণ আরো বসে আছেন। কিছুক্ষণ আগেও কিছু ব্যক্তি এই রত্ন সম্বন্ধে বেশ কিছু কথা বললেন, আর আমাকেও আজকে এই প্রসঙ্গেই বলতে বলা হয়েছে। প্রথমেই বলি, এই রত্ন সম্বন্ধে বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে যায়, যেটা হচ্ছে নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ সাম অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যখন যেটা ব্যবহার করব তার ব্যবহারিক দিক এবং গুণগত মান এবং যেটা আমি ব্যবহার করি, তাহলে সেটা আমার ক্ষেত্রে একটা বিরাট উপযোগিতার কাজে লাগবে। আর যদি ঠিক এইটা না ভাবি, একটু বেশ ভেবে দেখি, তাহলে কিন্তু তার একটা রিঅ্যাকশন আসবে। তো আমি এখানে উপস্থিত হয়েছিলাম, কিছুক্ষণ আগে অশোকবাবু বলছিলেন চুনি সম্বন্ধে বোধহয় উনি বলছিলেন, বেশ ভালো লাগছিল। অন্নদাবাবু বলছিলেন যে এখানে রত্ন সম্বন্ধে, নবরত্নের এক একটা রত্ন নিয়ে আলোচনা হবে এবং প্রত্যেকটা যারা বিদগ্ধ বা প্রাজ্ঞ মানুষ আছেন প্রত্যেকেই একটা রত্ন সম্বন্ধে বলবেন। তো যাই হোক, আমি বেশি কিন্তু এই সম্বন্ধে জানি না, কারণ আমার বয়স খুব অল্প। তবু যতটুকু জানি সেটাই সংক্ষিপ্ত পরিসরে বলবার আমি চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে নেবেন। তো আমি যে সম্বন্ধে বলবো আজকে, সেটা হচ্ছে নবরত্নের একটা অন্যতম রত্ন, সেটা হচ্ছে পান্না, যেটাকে প্রাচীন গ্রন্থে মরকত বলা হতো। ইংরাজিতে এমারো এই কথাটাই প্রয়োগ আছে। তো আমরা দেখি, যদি একটু প্রাচীন দিকটা ঘাটি, আয়ুর্বেদ শাস্ত্র, কারণ আমার দাদু একটু আয়ুর্বেদিক চিকিৎসা করতেন বা এই ধরনের একটু আইডিয়া ছিল, ছোটবেলা থেকেই দেখেছি তাকে এইভাবেই চলতে ন্যাচারালি। তখন দাদু একটা মুখে একটা কথা শুনতাম, মরকত ভস্য, বুঝতাম। কিন্তু পরবর্তীকালে যখন একটু বইপত্র পড়া শুরু করলাম, তখন দেখি যে না, মরকত ভস্য কিন্তু অনেক কাজে লাগে। অজীর্ণ, আমাশা, একটু জ্বর হয়েছে, ঘুসঘুসে কাশছে, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কাজে লাগে। দ্বিতীয় কথা বলি, আমরা প্রত্যেকেই জানি পান্নার একটা বর্ণ আছে, যেটাকে বলা হয় কসমিক গ্রিন। এই গ্রিন, সবুজ, এটা ডাক্তারি শাস্ত্রে যদি আমরা বিচার করতে যাই, তাহলে দেখবেন চোখের ডাক্তার সাধারণত বলে থাকেন যে সকালবেলা উঠে প্রাতঃকালে আপনি ঘাসের দিকে তাকাবেন, মনটা স্থির হবে, চিত্তটা ভালো থাকবে, চোখটা ভালো থাকবে। এবারে যার বক্তব্য শুনব ডক্টর রামজীবন আচার্য। রত্নাকরস্করগৃহম গৃহীতে পদ্মা কিংদে মুষ্টি ভবতে পুরুষোত্তমায় আধীর বামনয়ন হিতমানসায় দত্তং মনোদুপতি কৃপয়া গৃহান। রত্ন সম্পর্কে আলোচনায় বিল্বমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত থেকে আমি এই শ্লোকটি প্রথম বললাম। রত্ন কথাটির অর্থ হচ্ছে ধনার্থী ব্যক্তি যা পেয়ে পরম আনন্দ পায় তাকে রত্ন বলে। এখানে ধনার্থী ব্যক্তি বলতে যেটা বোঝা যাচ্ছে, মানুষের কাছে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন বস্তুই ধন। পুত্র ধন, আমাদের কৌটিল্য বললেন স্ত্রী রত্ন দুষ্কুলা আদপি। আমরা জাতির বিচার করি, কিন্তু রত্নটাকে যেমন আবর্জনা থেকে তুলে নিতে হয়, তেমনি স্ত্রী রত্নকেও কুলের বিচার করতে নেই। অতএব রত্ন শব্দের প্রয়োগ ভিন্ন ভিন্ন হয়ে। এবারে বলি রত্ন সম্পর্কে উৎপত্তির কথা। আমাদের ভাগবত প্রকাশ, বিষ্ণু পুরাণ ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে যে বল নামক ওষুধ থেকে কখনো কোনো দধিচি থেকে রত্নের উদ্ভব। কিন্তু আমার বিশ্বাস রত্ন পৃথিবী থেকে। অমর বসে অমর সিংহ যেটা বলেছেন সেটি হলো বসুমতী পৃথিবীর প্রতিশব্দের মধ্যে ধরা, ধরিত্রী, ধরণী, খৌনিজ্যা, কাশ্যপিক, ক্ষিতি, বসুমতী, বসুধা, বসুধর্বী ইত্যাদি যে শব্দ, বসুন্ধরা ইত্যাদি শব্দের মধ্যে যে বসু শব্দটি আছে, সে বসু মানে রত্ন। বসু ধারণ করে বসুধা, বসুন্ধরা। অতএব রত্ন ধারণ করেন বলে, অতএব রত্ন পৃথিবী থেকে উদ্ভব বলে এটা আমার বিশ্বাস।
আমাদের আজকের শেষ বক্তা আচার্য নরোত্তম সেন প্রত্যেকের বক্তব্যের একটা সাম আপ উনি করবেন এবং অবশ্যই নিজের বক্তব্য রাখবেন। রঞ্জিত দা সম্বন্ধে আজকের এই অনুষ্ঠান, রঞ্জিত দা বলছি আমি এই কারণে, রঞ্জিত দার সাথে খুবই ঘনিষ্ঠতা জ্যোতিষ জীবন যখন তিনি শুরু করেন সেই সময় থেকে ওনার সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। আমরা একটা সংগঠন করেছিলাম, ভারতীয় জ্যোতিষ হাওড়ার ইয়েতে, আপনি পেয়েছিলেন বোধহয় না? ওই বোধহয় মেচেদা পেরিয়ে গিয়ে একটা গ্রামে, প্রত্যন্ত গ্রাম, সেখানে একটা সেমিনার টাইপের হয়েছিল, সালটা ঠিক মনে নেই। একটা সেমিনার সভা হয়েছিল, সেখানে খুব বড় বড় পণ্ডিত জ্যোতিষীরা গিয়েছিলেন, হরিহর মজুমদার থেকে আরম্ভ করে অনেকেই গিয়েছিলেন, আমাদের রামানুজ বাবু এরা সব গিয়েছিলেন। ওখানে রঞ্জিতদার সাথে আমি পাশে যেতে যেতে দুজনই পাশাপাশি বলেছিলাম, কারণ রঞ্জিতার সাথে আরো ঘনিষ্ঠতার কারণ আমার এক দাদা রঞ্জিতদার সাথে একই সাথে চাকরি করতেন। সেই সূত্রে রঞ্জিতদার সম্বন্ধে আমার জানা ছিল আগে থাকতেই। উনি যখন ব্যারাকপুরের এসডিও ছিলেন সেই সময় থেকে ব্যারাকপুর, আমি শ্রীরামপুরে থাকি, ঠিক উল্টো দিকে। রঞ্জিতদার সাথে সেই সূত্রে পরিচয় এবং তার সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা ছিল। তখন সেই দাদা বলেছিলেন যে দেখো আমাদের একজন কলিগ আছে রঞ্জিত গঙ্গোপাধ্যায় নাম, উনি তখন এসডিও ব্যারাকপুরে, সেই সময় একটা কথা, তিনি জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে খুবই পণ্ডিত মানুষ। এই অব্দি রঞ্জিতা সম্বন্ধে তখন জানতাম। তারপর যখন আমি বলছি যেটা কনফারেন্সে যেতে যেতে বাসে বসে বসে রঞ্জিতার সাথে আলোচনা, বিভিন্ন জ্যোতিষ তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম, একটা অদ্ভুত তখন অনুভূতি হল ভদ্রলোক সম্বন্ধে। ওই ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটর, উচ্চ জায়গায় যেখানে প্রশাসনে তিনি অধিষ্ঠিত ছিলেন, সেই জায়গা থেকে যখন জ্যোতিষ জীবনে চলে এলেন, জ্যোতিষের অধ্যাপনা করতেন, বই লিখতেন, এই যে ভাড়াটা, অত বড় অ্যাডমিনিস্ট্রেটর, তার সাথে আমি পাশে বাসে বসে যাচ্ছি, যখন চাকরি জীবনে ছিল তার সাথে দেখা করার জন্য লাইন দিয়ে হয়তো থাকতে হতো, সে পাশে বসে এত সহজ ভাবে, এত সুন্দর ভাবে একজন সাধারণ ছেলের সাথে কথা বলছে এবং তার অনুভূতিগুলো প্রকাশ করছে, এবং জ্যোতিষ শাস্ত্রের বৈজ্ঞানিক দিকগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাতে বোঝাতে যাচ্ছিলেন। আমি খুব মুগ্ধ হয়েছি তার এই ব্যবহারে, যে সত্যিকারে একজন পণ্ডিত মানুষের পক্ষে এটা সম্ভব, যা রঞ্জিতদার মধ্যে সেদিন আমি খুঁজে পেয়েছিলাম। একজন পণ্ডিত মানুষই পারেন, যার মধ্যে আমি আমার একজন পণ্ডিত বসে বসে রয়েছেন, বিদগ্ধ পণ্ডিত, ভারতের একজন নাম করা পণ্ডিত মানুষ, রামজীবন ভট্টাচার্য আচার্য, ওনার ব্যবহারে আমি খুব মুগ্ধ। এই ধরনের যে ব্যবহার, অর্থাৎ পেটে বিদ্যে থাকলে বা শিক্ষা যদি থাকে, সত্যিকারের শিক্ষা, সেটি কত ভদ্র হতে পারে, কত নমনীয়তা চরিত্রের মধ্যে ভাব আসতে পারে, রঞ্জিতা ছিলেন সেই টাইপের। আমি খুব মুগ্ধ হয়েছিলাম তার সাথে মিশে। তো আজকে তার স্মরণ সভায় এসে সেই সমস্ত কথাগুলো ভাবছিলাম যে আমাদের জ্যোতিষী যারা রয়েছেন তাদের মধ্যেও যেন ওই নমনীয় ভাবগুলো আসে, তারাও যেন রঞ্জিতদার জীবনের এই শিক্ষা থেকে, যে গল্পটুকু সংক্ষেপে বললাম,
যত বড় একজন অ্যাডমিনিস্ট্রেটর অথবা একজন শিক্ষিত মানুষ, তার মধ্যে যে নমনীয় ভাব, সেই ভাব যেন সমস্ত জ্যোতিষীদের মধ্যে আসে।